ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের বংশগতি অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি, অর্থাৎ মেন্ডেলের বংশগতি সূত্রর ব্যাপারগুলি কোন কোন জায়গায় যথাযথভাবে ব্যবহৃত হয় না সেই সংক্রান্ত কিছু ব্যাপার। এর মধ্যে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এবং একটা হচ্ছে সহপ্রকটতা। বেশ, মেন্ডেলের বংশগতি সূত্রে প্রকট প্রচ্ছন্ন যে সূত্রটি রয়েছে সেই অনুসারে আমরা এই চেকার বোর্ডে দেখতে পারি যে মেন্ডেল বলেছিলেন যে প্রকট যে বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন সেটি যদি একটি থাকে তাহলেও তার বৈশিষ্ট্য প্রকাশিত হবে, আর প্রচ্ছন্নকে প্রকাশিত হতে গেলে দুইটি প্রচ্ছন্নের জিন থাকা আবশ্যক। ঠিক আছে, তো এই চেকআপটা একবার দেখে নিই আমরা। এটা আগেই আমরা দেখেছি এক সংকোচনে। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ নেওয়া হয়েছে এবং একটি বিশুদ্ধ বেটে মটর গাছ নেওয়া হয়েছে। বিশুদ্ধ লম্বা মটর গাছের বড় হাতের টি এবং বিশুদ্ধ বেটের ক্ষেত্রে দুটো ছোট হাতের টি। এই রকম বিশুদ্ধ লম্বা মটর গাছের মটর ফুলের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের মটর ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে প্রথমে তাদের কি হবে, এটি গ্যামেট উৎপন্ন হবে। এটা মনে করো এটি পুং গ্যামেট এবং এটি স্ত্রী গ্যামেট, অর্থাৎ এটি পরাগরেণু এবং এটি ডিম্বাণু উভয়ের মিলন ঘটার ফলে F1 জনু, অবশ্যই জানো এই যে প্রথম যে অপত্য জনুটা সেটা হচ্ছে F1 জনু। F1 জনুতে যতগুলো গাছ উৎপন্ন হলো, প্রত্যেকটা গাছকে যদি আমরা যতগুলো বীজ উৎপন্ন হলো, প্রত্যেকটা বীজকে যদি আমরা মাটিতে রোপণ করি তাহলে দেখতে পাবো যে গাছগুলি যেগুলো উৎপন্ন হবে সেগুলি সবই লম্বা। ঠিক আছে, এই সেই জন্য লিখেছি লম্বা। তাহলে F1 জনুতে যত বীজ উৎপন্ন হবে সমস্ত বীজগুলিকে যদি মাটিতে রোপণ করি তাহলে যত সংখ্যক গাছ উৎপন্ন হবে সেই সমস্ত গাছগুলি হবে লম্বা প্রকৃতির, কিন্তু সেই লম্বাটা হবে সংকর লম্বা। কারণ কি, এক্ষেত্রে এর একটা এবং এর একটা উভয়েরই একটি একটি করে জিন বা অ্যালিল উপস্থিত রয়েছে। ঠিক আছে, সেই জন্য এটি হচ্ছে সংকর লম্বা প্রকৃতির উদ্ভিদ, F1 জনের উদ্ভিদগুলো। কিন্তু এখানে ছোট হাতে টি থাকা সত্ত্বেও মেন্ডেলের সূত্রানুসারে বড় হাতের টি অর্থাৎ প্রকট জিনটি যেহেতু একটি রয়েছে তাই সর্বক্ষেত্রে এই প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশিত হচ্ছে। এইটাই আমরা মেন্ডেলের সূত্রানুসারে পেয়েছি। এই নিচের অংশটি যদি খেয়াল করে দেখো সেখানেও একই জিনিসই বোঝানো রয়েছে। বেশ, তাহলে মেন্ডেলের সূত্রানুসারে যে প্রকট জিন যদি একটি জীবের মধ্যে দুটি বিপরীতধর্মী জিন থাকলেও, অর্থাৎ বড় হাতেরটি ছোট হাতেরটি দুটি বিপরীতধর্মী জিন থাকলেও প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে এবং প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা লুকিয়ে থাকবে। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে এইটা ক্ষেত্রে যখন দুটো একই প্রচ্ছন্ন জিন আসবে তখনই প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে, নয়তো প্রত্যেক ক্ষেত্রে দেখো এই প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়েছে। লম্বা জিন দুটো থাকলেও লম্বা হয়েছে, আবার একটা লম্বা জিন থাকলেও সেই গাছটা কিন্তু লম্বাই বৈশিষ্ট্য ধারণ করবে। বেশ, এইখানে কিছুটা ব্যতিক্রম দেখা যায়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে একটু বিচ্যুতি বা ব্যতিক্রম দেখা যায়। দেখো, মেন্ডেলের বংশগতি সূত্রে এরকম বেশ কিছু ব্যতিক্রম ও বিচ্যুতি রয়েছে। এই বিচ্যুতিগুলির মধ্যে তোমাদের পাঠ্যপুস্তকে একটি বিষয় রয়েছে অসম্পূর্ণ প্রকটতা। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটি বিষয় একটুখানি বুঝিয়ে দেবো তোমাদের, সেটা হচ্ছে সহপ্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কি, কথাটার মানে কি? প্রকটতা মানে হচ্ছে প্রকাশ পাওয়া। ঠিক আছে, প্রকটতার কথা মানে হচ্ছে প্রকাশ পাওয়া, আর অসম্পূর্ণ মানে যেটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, সেটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকাশ না পাওয়াই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। কীরকমভাবে ব্যাপারটা ঘটছে এই উদাহরণটার সাহায্যে আমরা একটু দেখে নিই। এইখানে যেমন এখানে মটর গাছ নেওয়া হয়েছে, এখানে তেমনি সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে এইটি দেখা হয়েছে। সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে এই অসম্পূর্ণ প্রকটতা ব্যাপারটা ভালো করে দেখা যায় এবং সন্ধ্যামালতী গাছ তোমরা প্রায় দেখেছো, বাড়িতে অনেক জায়গায় জন্মায়, বিভিন্ন দেখবে লাল, হলুদ, এই সমস্ত বিভিন্ন বর্ণের ফুল উৎপন্ন হয়, বিভিন্ন রঙের ফুল উৎপন্ন হয়। সেই একরকম গাছের একটা সন্ধ্যামালতী গাছ নেওয়া হয়েছে যার কেবল লাল ফুল ফোটে, আরেকটা সন্ধ্যামালতী গাছ নেওয়া হয়েছে যার কেবল সাদা ফুল ফোটে। ঠিক আছে, মানে এই লাল ফুল সম্পন্ন সন্ধ্যামালতী গাছের যত বীজ উৎপন্ন হবে সমস্ত বীজ যদি মাটিতে রোপণ করা হয় তারা সবাই লাল ফুলই সৃষ্টি করবে, তাই এরা বিশুদ্ধ। সেই জন্য আমি লিখেছি বিশুদ্ধ লাল।
আর এক্ষেত্রে লিখেছি বিশুদ্ধ সাদা, অর্থাৎ এরা এই সাদা ফুলের গাছ, সাদা সন্ধ্যামালতী ফুলের গাছ যত মাটিতে রোপণ করা হবে এরা বংশ পরম্পরায় সব একই সাদা ফুলেরই গাছের জন্ম দেবে, ঠিক আছে। তাই এটা হচ্ছে বিশুদ্ধ সাদা, ঠিক আছে। লাল, রেড, তাই আর, যেহেতু প্রকট তাই বড় হাতের আর, ঠিক আছে। বড় হাতের আর দিয়েছি, তার মানে হচ্ছে এই বৈশিষ্ট্য হচ্ছে প্রকট। আর সাদাটা হচ্ছে ছোট হাতে আর দিয়েছি, কারণ এই সাদা বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। তো লাল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা মনে রাখবে। লাল প্রকট তাই বড় হাতে দুটো আর, আর সাদা প্রচ্ছন্ন তাই ছোট হাতে দুটো আর। এই লাল ফুল সম্পন্ন গাছের, এই লাল ফুলে পরাগরেণু সাদা ফুল সম্পন্ন গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হলো, অর্থাৎ পরাগমিলন ঘটানো হলো, পরাগমিলন ঘটানো হবে। বেশ, এই সময় ওই পরাগরেণু অর্থাৎ হচ্ছে যার মধ্যে পুংগ্যামেট আর থাকবে, আর এই সাদা ফুলের গর্ভাশয়ে স্ত্রী গ্যামেট ছোটো হাতের ডিম্বাণুর মধ্যে ছোটো হাতের আর থাকবে, ঠিক আছে। এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন ঘটানো হলো। মিলন ঘটানোর ফলে যে বীজগুলি উৎপন্ন হচ্ছে সেই সমস্ত বীজ যদি মাটিতে রোপণ করা হয় তাহলে কি ধরনের মানে তাহলে যে গাছটি উৎপন্ন হবে, যে গাছগুলি উৎপন্ন হবে সেগুলিতে কি ধরনের ফুল ফুটতে পারে। মেন্ডেলের সূত্রানুসারে সেগুলিতে সব দেখো, সেইগুলি সব এইরকম জিনোটাইপ, এই আর আর এই আর মিলে এই ধরনের গাছ তৈরি হয়েছে, ঠিক আছে। যেখানে একটা বড় হাতের আর এবং একটি ছোট হাতের আর, একটি বড় হাতের আর ছোট হাতের আর, দেখো প্রত্যেক ক্ষেত্রে, অর্থাৎ এটা সকলে হচ্ছে শঙ্কর, ঠিক আছে। শঙ্কর উদ্ভিদ উৎপন্ন হচ্ছে, কিন্তু এদের ফুলের বর্ণ কেমন হবে? মেন্ডেলের সূত্রানুসারে যেহেতু লম্বা লম্বা এসছে তাই লাল লাল আসা, অর্থাৎ এখানে হওয়া উচিত শঙ্কর লাল, অর্থাৎ সমস্ত ফুলগুলো হবে লাল বর্ণের, কিন্তু তার মধ্যে সাদা বর্ণের প্রচ্ছন্ন চিহ্ন থাকবে। পরবর্তী ক্ষেত্রে সেটা আবার প্রকাশ পেতে পারে, কিন্তু এইটাই হচ্ছে সমস্যা, এখানে কিন্তু লাল ফুল উৎপন্ন হচ্ছে না, এই গাছগুলোর মধ্যে একটার মধ্যে লাল ফুল উৎপন্ন হচ্ছে না। তাহলে কি ফুল উৎপন্ন হচ্ছে দেখিনি। তাহলে এখানে দেখো আমি লিখেছি শঙ্কর গোলাপি, ঠিক আছে। আমার কাছে গোলাপি কোনো পেন নেই, সেই জন্য আমি এটা এইরকমভাবে এঁকেছি। এটা দেখে মনে হতে পারে শঙ্কর গোলাপি ফুল, এইটা হচ্ছে লাল ফুল, এটা হচ্ছে শঙ্কর গোলাপি, অর্থাৎ এই ফুলের বর্ণগুলো হবে গোলাপি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাল এবং সাদা এর কোনো বৈশিষ্ট্যই কিন্তু এই F1 জনু গাছের ফুলে প্রকাশ পায়নি। তাহলে কি প্রকাশ পেয়েছে? উভয়ের মাঝামাঝি অবস্থার একটা বর্ণ প্রকাশ পেয়েছে। এর থেকে আমাদের কি মনে হতে পারে যে উভয়ের জিনের বৈশিষ্ট্য একসঙ্গে একে অপরের সঙ্গে মিশে গেছে, দিয়ে এইরকম যে রং প্রকাশ পেয়েছে, এটা মনে হতে পারে। যাই হোক, এটা পরে এইখানে আসি, F2 জনুর গাছগুলো দেখলে সেটা বুঝতে পারবো যে এখানে উভয়ের বৈশিষ্ট্য কি মিশে গেছে না কি হয়েছে ব্যাপারটা। শুধু এটুকু মনে রাখো যে F1 জনুতে যত গাছ উৎপন্ন হয়েছে সেটা একটাও লালও নয় সাদাও নয়, সমস্ত গাছের ফুলগুলি হবে গোলাপি বর্ণে। বেশ, আমরা এই F1 জনু দুটো গাছের মধ্যে পুনরায় পরাগমিলন ঘটাচ্ছি। মনে করো এই গাছে এই গোলাপি ফুলের পরাগরেণু এই গোলাপি গাছ সম্পন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করাচ্ছে। তাহলে এর গ্যামেট হবে দুটো, একটা বড় হাতের আর একটা ছোট হাতের। এর ক্ষেত্রে গ্যামেট হবে দুটো, একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর, এবং এদের মধ্যে পরাগমিলনের ফলে সম্ভাব্য এই 3 রকমের গাছ উৎপন্ন হতে পারে, যার মধ্যে এর সঙ্গে দেখো, এর সঙ্গে এর, প্রথমে এর সঙ্গে এর হয়েছে বড় হাতে দুটো আর, তারপর এর সঙ্গে এর, মানে এই আরের সঙ্গে একবার এর হবে, এই আরের সঙ্গে একবার এর হবে, তার ফলে হয়েছে শঙ্কর, ঠিক আছে। তারপর এর সঙ্গে এর, দেখো শঙ্কর, এবং অবশেষে এর সঙ্গে এর। তাহলে এর বর্ণগুলো কেমন হতে পারে, ঠিক আছে, সেটা আরেকবার আমরা দেখে নিই। তো দেখো ছাত্ররা, যে আমাদের এই অংশের এই চেকার বোর্ড করার ফলে কি হয়েছে দেখো, এই যে বড় হাতের আর দুটো উৎপন্ন হয়েছে, এটা অবশ্যই লাল বর্ণের ফুল উৎপন্নকারী গাছের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবং এই অংশে দেখো দুটো যেখানে ছোট হাতের আর আছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা রয়েছে, সেটা সেই গাছগুলো সব সাদা বর্ণের ফুল উৎপন্ন করবে। কিন্তু যারা মাঝের দুটো অংশে রয়েছে, অর্থাৎ শঙ্কর প্রকৃতি রয়েছে, তারা কেউ লাল বা সাদা না করে তাদের মধ্যবর্তী পর্যায়ে গোলাপি বর্ণের ফুল সম্পন্ন গাছ সৃষ্টি করেছে। তাহলে এখানে আমরা দেখছি
তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এই অংশে লাল বা সাদা মিশে যায়নি, ঠিক আছে। সুতরাং লাল বা সাদা কোথাও কিন্তু মিশে যায়নি, কারণ মিশে গেলে, যদি মিশে যেত তাহলে কিন্তু এখানে লাল ফুল বা সাদা ফুলের গাছ, ফুল সম্পন্ন গাছ সৃষ্টি হতো না। তাহলে সুতরাং এখানে মেশেনি। তাহলে কি হয়েছে, এইখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এই লাল ফুলের বৈশিষ্ট্য যেটা প্রকাশ পাওয়ার কথা ছিল সেটা সাদা ফুলের এই প্রচ্ছন্ন জিনের প্রভাবে অসম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। সেই জন্যই অসম্পূর্ণ প্রকাশ পাওয়ার ফলে এই লাল এবং সাদা মধ্যবর্তী পর্যায়ে একটা বস্তু গোলাপি, এটা গোলাপি রং ধারণ করেছে। এই সাদা ফুলের প্রচ্ছন্ন জিনের প্রভাবে, সাদা প্রচ্ছন্ন জিনের প্রভাবে লাল বর্ণটা অসম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকাশ। আশা করি তোমরা অসম্পূর্ণ প্রকটতা ব্যাপারটি ভালো করে বুঝতে পেরেছো। এরপর আসছি আমরা সহপ্রকটতা। তাহলে ছাত্ররা এবার হচ্ছে সহপ্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রকট জিনের বৈশিষ্ট্যটা অসম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। আর সহপ্রকটতার ক্ষেত্রে কি হবে, প্রকট জিনের বৈশিষ্ট্য একসঙ্গে প্রকাশিত হবে, ঠিক আছে। কীরকমভাবে হচ্ছে দেখো, এইখানে মানুষের রক্তের গ্রুপ লিখেছি, আর এখানে সেই রক্তের গ্রুপের জন্য দায়ী জিন সংযুক্তি লিখেছি, ঠিক আছে। মানুষের রক্তের গ্রুপ ক প্রকার, হ্যাঁ 4 প্রকার, এ বি, এ বি এবং ও, ঠিক আছে। এই 4টে গ্রুপের জন্য দায়ী 3 প্রকার জিন, ঠিক আছে। তার মধ্যে ওটা আমাদের আলোচনা বিষয়বস্তু নয়, ওই জন্য ওটা নিয়ে আলোচনা করবো না, তাও জেনে রাখো। দেখো আই এ, এটা একটা জিন, এই আই এ জিনটা এ রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী। আই বি, আই তার মাথায় ছোট করে বি, এই আই বি জিনটা বি রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী। এবং আই ও, এই রক্তের গ্রুপটা ও রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী। তাহলে এখানে 3টে জিন পেয়ে গেলাম যেটা 3টে রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী। এক হচ্ছে আই এ, যেটা এ রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী, আই বি, যেটা বি রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী, এবং শেষেরটা হচ্ছে আই ও, যেটা ও রক্তের গ্রুপ সৃষ্টির জন্য দায়ী। এবং প্রত্যেক ক্ষেত্রে জিন সংযুক্তিটা দেখে না। দেখো আই এর ক্ষেত্রে, এ রক্তের গ্রুপের ক্ষেত্রে আই এ অর্থাৎ দুটো জিন থাকতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য, তাই আই এ। বি রক্তের গ্রুপের জন্য আই বি, ঠিক আছে। এইটা এখন আলোচনা করব না, আই বি। তাহলে এ বি রক্তের গ্রুপের জন্য কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তার আগে একটা ব্যাপার বলে রাখি, এই আই এ এবং আই বি উভয়ই হচ্ছে প্রকট জিন। মনে রাখবে আই এ এবং আই বি উভয় হচ্ছে প্রকট জিন, আর আই ও হচ্ছে প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। তাহলে এইখানে কি আসবে, দুটো যদি এ দিই তাহলে এ রক্তের গ্রুপ হয়ে যাবে, আবার দুটো যদি বি দিই তাহলে বি রক্তের গ্রুপ হয়ে যাবে, আবার দুটোই হচ্ছে প্রকট জিন। এখানে বলেছি দুটোই হচ্ছে প্রকট জিন। তাহলে এখানের কি আসবে, দুটো আইও আসবে, তাহলে তো ও রক্তের গ্রুপ হয়ে যাবে। দুটো আইও থাকলে কি হবে, ও রক্তের গ্রুপ। তাহলে এখানে কি আসবে, হ্যাঁ অবশ্যই এখানে আই এ এবং আই বি দুটো জিনই চলে আসবে, যার ফলে উভয়ের বৈশিষ্ট্য একসঙ্গে প্রকাশিত হবে। বেশ, আগে লিখি। দেখো এখানে আমি লিখেছি আই এ এবং আই বি, এখানে দুটোই হচ্ছে প্রকট জিন। এই উভয় প্রকট জিনের বৈশিষ্ট্য একসঙ্গে প্রকাশিত হচ্ছে, তাই সেই রক্তের গ্রুপটা হয়েছে এ বি রক্তের গ্রুপ, ঠিক আছে। তাহলে মানুষের এ বি রক্তের গ্রুপে আই এ এবং আই বি উভয় প্রকট জিনে অবস্থান করছে, এবং তাদের এই প্রকট জিনের যে ক্ষমতা সেটা উভয় একসঙ্গে প্রকাশিত হচ্ছে, সেই জন্য এইরকম এ বি রক্তের গ্রুপ সৃষ্টি হয়েছে। তাহলে সহপ্রকটতা কি, যখন উভয় প্রকট জিনের বৈশিষ্ট্য সংকর জীবের ক্ষেত্রে একসঙ্গে প্রকাশিত হবে তখন সেটাকে আমরা বলবো সহপ্রকটতা, ঠিক আছে। একসঙ্গে প্রকাশিত হবে। মেন্ডেলের মত অনুসারে এইরকম কোনো জীব সৃষ্টি হতে পারে না, বা সৃষ্টি হলে এইরকমভাবে প্রকাশ পাবে সেটা তার ধারণার মধ্যে ছিল না, কারণ সেই যুগটা ছিল অনেকটা পুরনো।
আশা করি মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি, অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতা সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণ হয়েছে। এরপরের অংশে আমরা আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে আলোচনা। স্টুডেন্টস, আমরা ভিডিওর এই অংশে যেটা আলোচনা করব সেটা দশম শ্রেণী বংশগতি অধ্যায়ের আরেকটি বিষয়বস্তু, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ কথাটা মানে কি? লিঙ্গ অর্থাৎ সেটা পুরুষ হবে না স্ত্রী হবে। একটি সন্তান যখন জন্ম নেয় সেই সন্তানটা আমরা সবসময় জানতে চাই যে সেটা সন্তানটা কি, পুত্র না কন্যা, সেটা জানতে চাই। অর্থাৎ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানতে চাই। এই ছেলে হওয়া বা মেয়ে হওয়া বিষয়টি কিভাবে নির্ধারিত হয় বা কিভাবে ঠিক হয় সেই সম্পর্কে আমরা এই অংশে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, যে একটি মায়ের যে সন্তান হবে সেই সন্তানটা পুত্র হবে না কন্যা হবে সেটা কি করে নির্ধারণ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। বেশ, এই অংশে প্রথমেই আমরা বলি যে কোনো প্রাণীর লিঙ্গ নির্ধারণ কিছু বিষয়ের উপর নির্ভর করে। এখানে কয়েকটি বিষয় বলা রয়েছে, এরকম আরও অনেক কটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন কিছু সরীসৃপ প্রাণী বা আরও কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে পরিবেশের প্রভাব বিশেষ করে নির্ভর করে। যেমন কিছু প্রাণীর ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে তার লিঙ্গটা পরিবর্তন হয়ে যাবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে ভ্রূণ অবস্থাতেই যদি পরিবেশের তাপমাত্রা বেড়ে যায় কিংবা কমে যায় তার জন্য সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা তার লিঙ্গটা নির্ধারণ করে দেয়। তাই এখানে লেখা রয়েছে পরিবেশের প্রভাবের উপর নির্ভর করে। ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে কী হতে পারে? অটোজোম বা দেহ ক্রোমোজোমের অনুপাতের উপর নির্ভর করতে পারে। অটোজোম, আচ্ছা এখানে একটুখানি আসি আগে। ক্রোমোজোমের শ্রেণীবিভাগ তোমরা আগে পড়েছো, সেইখানে কাজ অনুসারে ক্রোমোজোম দু প্রকার। কাজ অনুসারে ক্রোমোজোম হচ্ছে দু প্রকার। একবার বলে দিই, এক প্রকার ক্রোমোজোম যেটা হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম। মনে রাখবে কথাটা, দেহ ক্রোমোজোম বা অটোজোম হচ্ছে এক প্রকার। আরেক প্রকার হচ্ছে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। ঠিক আছে, তিনটে নাম আছে, আমি এখানে দুটো নাম ব্যবহার করেছি। বাংলায় দেহ ক্রোমোজোম বা অটোজোম, আর এর ক্ষেত্রে বাংলায় যৌন ক্রোমোজোম, ইংরেজিতে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। ঠিক আছে, অটোজোম কেন, দেহ ক্রোমোজোম কেন বলছি? কারণ হচ্ছে এরা দেহের সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে। ঠিক আছে, দেহের সমস্ত বৈশিষ্ট্য, আকার, আকৃতি, বর্ণ, চরিত্র, দেহের প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্ধারণ করছে দেহ ক্রোমোজোম। এবার দেহে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে, স্বাভাবিকভাবে দেহ ক্রোমোজোমের সংখ্যা সবসময় বেশি থাকবে। যে কোনো জীবের ক্ষেত্রে দেহ ক্রোমোজোমের সংখ্যা বেশি থাকবে। আর হচ্ছে যৌন ক্রোমোজোম, এই যৌন ক্রোমোজোম সংখ্যা কম থাকবে, কিন্তু এর সবচেয়ে প্রধান কাজ হচ্ছে সেটা পুরুষ হবে না স্ত্রী হবে এইটাকে নির্ধারণ করা। সেই জন্য এর নাম হচ্ছে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, বোঝা গেল? দেহ ক্রোমোজোম দেহের সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর যৌন ক্রোমোজোম কেবলমাত্র বা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লিঙ্গ কী হবে, অর্থাৎ স্ত্রী হবে না পুরুষ হবে সেটা নির্ধারণ করছে। ঠিক আছে, এইবার কিছু প্রাণীদের ক্ষেত্রে, যেমন কিছু মাছি আছে, তাদের ক্ষেত্রে এই অটোজোম বা দেহ ক্রোমোজোমের অনুপাত নির্ভর করে সেটা মেল হবে না ফিমেল হবে, অর্থাৎ স্ত্রী হবে না পুরুষ হবে, দেহ ক্রোমোজোমের অনুপাত। আবার উন্নত কিছু প্রাণী আছে, যেমন ধরো মানুষ, এদের ক্ষেত্রে যৌন ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, এই যৌন ক্রোমোজোমটা, এদের ক্ষেত্রেও যৌন ক্রোমোজোম থাকতে পারে, তো এদের ক্ষেত্রে এই যৌন ক্রোমোজোমটাই নির্ধারণ করে দেয় সেটা পুরুষ হবে না স্ত্রী হবে। ঠিক আছে, তাহলে তিন রকম এখানে পেলাম। এরকম আরও কিছু বিষয়বস্তু রয়েছে যার উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারিত হয়। একটা হচ্ছে পরিবেশের প্রভাব, দ্বিতীয়টা হচ্ছে দেহ ক্রোমোজোমের প্রভাব, তৃতীয়টা হচ্ছে সেক্স ক্রোমোজোমের প্রভাব। এই অন্তিমটা হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমের উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারিত হয়। ঠিক আছে, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কটি লেখা রয়েছে? 46টি। তাহলে মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। এইবার আমি আগেই বলেছি যে মানুষের দেহকোষে যে ক্রোমোজোমগুলো থাকবে যত সংখ্যক, তার মধ্যে কিছু হবে দেহ ক্রোমোজোম এবং কিছু হবে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। তাহলে দেহ ক্রোমোজোম কটি হতে পারে? আর এটাও বলেছি যে দেহ ক্রোমোজোমের সংখ্যা বেশি হবে এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা কম হবে। তাহলে কটি হতে পারে দেহ ক্রোমোজোমের সংখ্যা?
দেহ ক্রোমোজোমের সংখ্যা হবে 44টি এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হবে 2টি। এই অংশে তোমরা দেখো যে 46টির মধ্যে দেহ ক্রোমোজোম বা অটোজোম হচ্ছে 44টি, ঠিক আছে। অটোজোম বা দেহ ক্রোমোজোম 44টি এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এই দুটি আমাদের লিঙ্গকে নির্ধারণ করবে যে আমাদের যে সন্তান সেগুলো পুত্র হবে না কন্যা হবে। এই 44টি অটোজোমকে আমরা লিখতে পারি 44A, 44A মানে হচ্ছে এটা হচ্ছে 44A। এই যে 46টি ক্রোমোজোম এটা কিন্তু অবশ্যই মনে রাখবে দেহকোষে, ঠিক আছে, আমাদের দেহকোষে। আর গ্যামেটে হবে এর অর্ধেক, অর্থাৎ হবে 23টি, ঠিক আছে। এখানে আমার মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি হচ্ছে দেহকোষে, ঠিক আছে। এখানে ব্র্যাকেটে আমি লিখলাম দেহকোষে। আর অবশ্যই গ্যামেটের ক্ষেত্রে অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে সেটা হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ 23টি। বেশ, ওটাতে পরে আসছি। এইবার 2টি এক্স ক্রোমোজোম লিখেছি। 2টি এক্স ক্রোমোজোম কী কী বলতো? প্রাণীদের দেহে বা মানুষের দেহে, প্রাণী বলি, মানুষের দেহে 2টি এক্স ক্রোমোজোম হচ্ছে, 2টি সেক্স ক্রোমোজোম হচ্ছে, একটি হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই। দেখা যাচ্ছে একটি হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই। এই দুটো হচ্ছে আমাদের মানুষের সেক্স ক্রোমোজোম, একটা নাম এক্স, একটা নাম হচ্ছে ওয়াই। বেশ, এইবার আমরা আসব যে তাহলে এটা শুধু মানুষের বলেছি, তাহলে স্ত্রীদের দেহে কীরকম ক্রোমোজোম সংযুক্তি হবে এবং পুরুষদের দেহে কীরকম ক্রোমোজোম সংযুক্তি হবে সেটা একটু দেখে নিই। বেশ ছাত্ররা, এবার তোমরা এখানে দেখো যে স্ত্রীদের দেহকোষে দেখা যাচ্ছে স্ত্রীদের দেহকোষে ক্রোমোজোমের সংযুক্তি এবং পুরুষদের দেহকোষে ক্রোমোজোমের সংযুক্তি। স্ত্রীদের দেহকোষে ক্রোমোজোম সংযুক্তি কি? 44-44 একই থাকবে, ঠিক আছে, কিন্তু সেক্স ক্রোমোজোমটা পরিবর্তিত থাকবে। এখানে থাকবে দুটো এক্স ক্রোমোজোম, এই একটি এক্স, এই একটি এক্স, দুটো এক্স ক্রোমোজোম থাকবে। আর পুরুষদের দেহে ক্রোমোজোম সংযুক্তি এক্ষেত্রে 44-এ এইটা কমন থাকবে, একই থাকবে, কিন্তু পুরুষদের দেহে একটি এক্সের সঙ্গে যুক্ত থাকবে আর একটি ওয়াই ক্রোমোজোম। এটা মাথায় রেখো যে পুরুষদের দেহে একটি এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকবে একটি ওয়াই ক্রোমোজোম। তাহলে একটি ক্রোমোজোমের তারতম্যের জন্য সেটি লিঙ্গটি পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। এখানে থাকছে দুটো এক্স এবং এখানে থাকছে একটি এক্স একটি ওয়াই। তাহলে ওয়াই ক্রোমোজোমটা আমাদের লিঙ্গ নির্ধারণে বিশেষ একটি ভূমিকা গ্রহণ করছে, ঠিক আছে। কখনোই কিন্তু দুটি ওয়াই সম্পন্ন ক্রোমোজোম মানে জিন সংযুক্তি তৈরি হবে না, অর্থাৎ 44A প্লাস ওয়াই এরকম ধরনের হতে পারে না, ঠিক আছে। তাহলে এইবার আমরা একটু দেখে নিই যে এই রকম একটি মাতার সঙ্গে এরকম একটি পিতার যদি বিবাহ হয় তাহলে তাদের অনেকগুলি সন্তান যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে পুত্র এবং কন্যা কীরকম সংযুক্তিতে উৎপন্ন হয় সেটা একটু দেখে নিই গ্যামেট গঠনের মাধ্যমে। তো দেখো স্টুডেন্টস, এখানে পরিষ্কারভাবে আমি তুলেছি, এখানে একটি পিতা রয়েছে এবং একটি মাতা রয়েছে, ঠিক আছে। একে লিখেছি পিজনু অর্থাৎ জনিত্রজনু। পিতা এবং মাতা হচ্ছে জনিত্রজনু। পিতার দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কীরকম হবে বা জিন সংযুক্তি, ক্রোমোজোম সংখ্যা বা জিন সংযুক্তি হবে অবশ্যই 44A প্লাস XY, আমরা একটু আগে দেখলাম। আর এখানে মাতার দেহে হবে 44A প্লাস XX, ঠিক আছে। এবার পিতার দেহে উৎপন্ন হবে শুক্রাণু এবং মাতার দেহে উৎপন্ন হবে ডিম্বাণু। আমরা জানি যে এই গ্যামেটে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দেহকোষে যা ক্রোমোজোম সংখ্যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে 2n। পিতা এবং মাতার দেহে থাকছে 2n, যেটা গ্যামেটে এলে n হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। 2nটা হয়ে যাবে n, তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে 44 এটা হবে, 44-এর অর্ধেক কী হবে? হ্যাঁ 22A করি। 44-এর এটা অর্ধেক হয়ে যাবে 22A। আচ্ছা, যখন 22A অর্ধেক হয়ে গেল তখন কি হবে?
এই সেক্স ক্রোমোজোমটা কী হবে? নিশ্চয়ই সেক্স ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। সেক্স ক্রোমোজোম অর্ধেক হয়ে গেলে কোনটা আসবে বলো তো? এক্স আসবে না ওয়াই আসবে? হ্যাঁ, এই যে শুক্রাণু, এই প্রকার শুক্রাণুতে মনে করলাম এক্স এলো, ঠিক আছে? এই প্রকার শুক্রাণুতে মনে করলাম এক্স এলো, অর্থাৎ সর্বমোট হলো 23টা। এমনি অবস্থায় ছিল কটা এখানে? 44 + 2 = 46, তাহলে গ্যামেটে বা শুক্রাণুতে এলো 23টা, ঠিক আছে? এইবার দেখো এইটাতে এলো 22A + x, তাহলে আরেক প্রকার হবে। ওয়াইটা কোথায় যাবে? নিশ্চয়ই ওয়াইটাও আসবে। তাহলে এরপর আসবে পরের অংশটা, এদিকে লিখতে পারি 22 এখানে এলো, তাহলে 22 এখানে এলো 22A প্লাস ওয়াই। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করে দেখো যে পুরুষদের দেহে দুই রকম শুক্রাণু হতে পারে। একটার মধ্যে থাকবে 22A + x, আর একটার মধ্যে থাকবে 22A + y, অর্থাৎ এক প্রকার শুক্রাণু। তার মানে এই নয় যে দুটো শুক্রাণু উৎপন্ন হয়। পুরুষদের দেহে লক্ষ লক্ষ শুক্রাণু উৎপন্ন হয়, তার মধ্যে এক প্রকার শুক্রাণু হবে এক্স ক্রোমোজোম সম্বলিত, আরেক প্রকার শুক্রাণু হবে ওয়াই ক্রোমোজোম সম্বলিত, অর্থাৎ পুংগ্যামেটগুলো হবে এক প্রকার, পুংগ্যামেট দু রকমের হবে বা শুক্রাণু দু রকমের হতে পারে, ঠিক আছে? এবার মাতার দেহে আসি। মাতার দেহে দেখো এর ক্ষেত্রে যেমন এক্স এবং ওয়াই দুটো ছিল, মাতার দেহে কি এক্স এবং ওয়াই দুটো আছে? তাহলে মাতার দেহে কি দু রকম গ্যামেট উৎপন্ন হবে? তোমরাই বলো। আমরা যদি এখানে করি 22A + x, এখানেও তো সেই লিখতে হবে 22A + x, তাহলে মাতার দেহে গ্যামেট হবে বা ডিম্বাণু হবে সব এক রকমের, সেটা হবে এক্স ক্রোমোজোম সম্বলিত। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এই অংশে তোমরা দেখো ডিম্বাণুতে দেখো 22A + x এবং 22A + x, তাহলে একই প্রকার ডিম্বাণু হচ্ছে। সুতরাং আমরা এখানে দুটো লিখবো না, যে কোনো একটা লিখলেই হবে, তাই আমরা এইটাকে মুছে দিলাম। তাহলে ডিম্বাণু ক প্রকার হচ্ছে? এক প্রকার। কিন্তু শুক্রাণু ক প্রকার হচ্ছে? শুক্রাণু হচ্ছে দু প্রকার। তাহলে একটা এক্স ক্রোমোজোম সম্বলিত এবং একটা ওয়াই ক্রোমোজোম সম্বলিত। এই দুই প্রকার শুক্রাণুর সঙ্গে এই এক প্রকার ডিম্বাণুর নিষেক ঘটালে যে সন্তানগুলো উৎপন্ন হবে সেইটা কেমন হবে সেটা আমরা দেখি। দেখো ছাত্ররা, এইখানে আমি দেখিয়েছি যে এক্স ক্রোমোজোম সম্বলিত শুক্রাণুর সঙ্গে এক্স ক্রোমোজোম সম্বলিত শুক্রাণুর সঙ্গে এই যে লাল দাগ অনুসারে এক্স ক্রোমোজোম সম্বলিত ডিম্বাণুর নিষেক ঘটলে যেটা উৎপন্ন হবে 22 + 22 = হচ্ছে 44 এক্স, আর এই এক্স দুটো এক্স, তাহলে 44A + XX, অর্থাৎ কন্যা সন্তান উৎপন্ন হবে। এই যে মাতার দেহে XX, অর্থাৎ স্ত্রী দেহে দুটো এক্স থাকলে স্ত্রী হবে, এখানে দুটো এক্স আছে তাই স্ত্রী, অর্থাৎ হচ্ছে কন্যা উৎপন্ন হলো। এবং পিতার ওয়াই ক্রোমোজোম সম্বলিত এই শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর নিষেক ঘটলে উৎপন্ন হবে 22 + 22 = 44A, আর এক্স এবং ওয়াই, অর্থাৎ এটা পিতার মতো বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এটা হবে পুত্র। বোঝা গেল? তাহলে এক্স ক্রোমোজোম সম্বলিত শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু সবসময় হবে এক্স ক্রোমোজোম সম্বলিত, ডিম্বাণু কখনোই ওয়াই ক্রোমোজোম সম্বলিত হবে না। এক্স ক্রোমোজোম সম্বলিত ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলন ঘটলে হবে কন্যা সন্তান, আর ওয়াই ক্রোমোজোম সম্বলিত শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু নিষেক ঘটলে হবে পুত্র সন্তান, ঠিক আছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কীরকমভাবে গ্যামেট উৎপাদনের মাধ্যমে এই পুত্র এবং কন্যা সন্তান উৎপন্ন হয়। এইবার তোমরা দেখে বলো যে এখানে ক প্রকার, মানে পুত্র এবং কন্যা সন্তান উৎপন্ন হওয়ার অনুপাত কতটা? অবশ্যই 50:50, অর্থাৎ হচ্ছে 1:1, মানে কোনো পিতামাতার যে পুত্র বা কন্যা হওয়ার সম্ভাবনা অর্ধেক হতে পারে, ঠিক আছে? অর্ধেক হতে পারে তার পুত্র হওয়ার সম্ভাবনা, অর্ধেক হতে পারে তার কন্যা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? সেই জন্য এবং পুত্র কন্যা উৎপাদনের অনুপাতটাকে আমরা বলতে পারি 1:1। এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কেন পুত্র এবং কন্যা উৎপাদনের অনুপাত 1:1 হয়।
সেক্ষেত্রে বলতে হবে যে পিতার দেহেই একমাত্র 2 রকম গ্যামেট উৎপন্ন হয়, মাতার দেহে সবসময় একরকম গ্যামেট উৎপন্ন হয়। তাই কেবলমাত্র পিতার এক্স ক্রোমোজোম সমন্বিত শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলন ঘটলে কন্যা হতে পারে, এবং পিতার ওয়াই ক্রোমোজোম সমন্বিত শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটলে পুত্র হতে পারে। সুতরাং তখন এই চেকার বোর্ডটা এঁকে দেখিয়ে দেবে, তারপর লিখে দেবে যে এই পুত্র এবং কন্যা উৎপাদন অনুপাত, ফিনোটাইপ বা জিনোটাইপ যে কোনো অনুপাতে তুমি লেখো না কেন সেটা হবে 1:1, অর্থাৎ পুত্র এবং কন্যা উৎপাদনের সম্ভাবনা হচ্ছে সবসময় 1:1। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় দেখো, এখানে আমি বলেছিলাম যে কখনোই 44A প্লাস 2 Y হবে না। এখানে কোনোরকমভাবে তুমি 2 Y আনতে পারবে? কোনোরকমভাবেই কিন্তু 2 Y আনানো সম্ভব নয়, কারণ 2 Y করতে গেলে এখানেও একটা XY লিখতে হবে, ঠিক আছে? কিন্তু XY হলে এটা মাতা হবে না, পিতা, ঠিক আছে? সেক্ষেত্রে কখনোই কোনো সন্তানের দেহে 2 Y থাকবে না। বেশ, এটা একটা ব্যাপার। আরেকটি ব্যাপার দেখো, এইখানে আমি আরেকটা কথা হচ্ছে, দেখো এই সন্তান হবে না, সন্তান পুত্র হবে না কন্যা হবে, যে কোনো সন্তান পুত্র হবে না কন্যা হবে সেইটা নির্ধারণ করতে পিতার ভূমিকা প্রধান। এটাকে প্রশ্ন আসে যে কোনো সন্তান পুত্র হবে না কন্যা হবে, অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে, সেটা নির্ধারণে কার ভূমিকা প্রধান? সেটা নির্ধারণে পিতার ভূমিকা প্রধান। কারণ হচ্ছে একমাত্র পিতার দেহেই 2 রকম গ্যামেট উৎপন্ন হয়, একটা গ্যামেট এক্স ক্রোমোজোম সম্বলিত, আর একটা গ্যামেট ওয়াই ক্রোমোজোম সম্বলিত। সেই জন্য সন্তান উৎপাদনে পিতার ভূমিকা প্রধান, মাতার ভূমিকা গৌণ। অবশ্য সন্তান সৃষ্টিতে ভূমিষ্ঠ করতে মাতার ভূমিকা যথেষ্ট রয়েছে, কিন্তু সেটা পুত্র হবে না কন্যা হবে সেইটা নির্ধারণে পিতার ভূমিকা প্রধান, ঠিক আছে? সেই সঙ্গে সঙ্গে ওয়াই ক্রোমোজোমেরও ভূমিকা কিন্তু প্রধান, কারণ ওয়াই ক্রোমোজোম একমাত্র পিতার দেহে থাকছে, আর এই ওয়াই ক্রোমোজোমই একমাত্র নির্ধারণ করছে সেটা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে? সেই জন্য ওয়াই ক্রোমোজোম এবং পিতার ভূমিকা সন্তান উৎপাদনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশ, এই সংক্রান্ত আরেকটি বিষয় বলে দিই। দেখো, কেন গ্যামেটের মধ্যে এই ক্রোমোজোম সংখ্যা দেহকোষের অর্ধেক হয়ে যায়? গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দেহকোষে অর্ধেক হয় কেন? দেখো, এইখানে 44A থেকে হয়েছে, এখানে 46টা ক্রোমোজোম ছিল, এখানে হয়েছে 23টা করে ক্রোমোজোম, ঠিক আছে? এখানে হয়েছে 23টা, আবার এই 23টা মিলে তৈরি হয়েছে আবার 46টা। যদি এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো তাহলে 8 যুক্ত হলে তৈরি হতো কত? 46-এর দ্বিগুণ, অর্থাৎ হচ্ছে 92টা, ঠিক আছে? আবার পরবর্তী মাপার ক্ষেত্রে সেক্ষেত্রে 92 থাকতো, 92 আবার আরেকটা 92 সঙ্গে যুক্ত হয়ে দ্বিগুণ হতে থাকতো, এইরকমভাবে ক্রমাগত দ্বিগুণ হতে থাকতো। সেই জন্য যাতে যে কোনো জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ নির্দিষ্ট থাকে, তার জন্য প্রতিটা দেহকোষের ক্রোমোজোম যখন জননের মাধ্যমে সন্তান উৎপাদন করবে তখন তাদের গ্যামেটে সেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হতে হবে। যদি অর্ধেক না হয় তাহলে সেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে না, ক্রোমোজোম সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে এবং এক সময় আসবে যখন প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে গ্যামেটের মধ্যে সবসময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কারণ এর অর্ধেক আর এর অর্ধেক যুক্ত হলে আবার একটা গোটা তৈরি হবে, আবার এর যখন সন্তান উৎপাদন করার ক্ষমতা হবে তখন এর গ্যামেটও অর্ধেক হয়ে যাবে, এর গ্যামেটও অর্ধেক হয়ে যাবে, সেক্ষেত্রে এরা মিলিত হলে আবার একটি গোটাগুটি ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট জীব তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ 46টা করেই থাকবে। সেই জন্য ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? আশা করি লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম ভূমিকা তোমরা বুঝতে পারলে, এর সঙ্গে সঙ্গে পিতার ভূমিকা কেন প্রধান সেটাও বুঝতে পারলে, অনুপাত কেন 1:1 হতে পারে পুত্র কন্যা সেটা বুঝতে পারলে, এবং কেন গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিষয়টি তোমরা বুঝতে পারলে। আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো।